বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি মালি হব। তার মানে অনেক দিন পর আমি ছুটি কাটিয়ে ঢাকা আসছি এবং ঢাকায় এসে আমার ছাদ বাগানের যে কি পরিস্থিতি সেইটা একটু আপনাদেরকে দেখাবো এবং আমার এখানে কাজ করব। এই কাজের জন্যই মূলত আজকে আমি মালি সাজতে হয়েছে। তো সেক্ষেত্রে আমি এখন কাজকর্ম করব, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমি আমার ছাদ বাগানের পরিস্থিতি কি। ওকে, তাহলে চলুন আমরা দেখতে থাকি। আমি দেখি আমার এখানে অনেক জিনিসপত্র আছে। আপনার ফসল ফলাতে যা লাগে সে অস্ত্র আমার কাছে কেনা আনে আছে। যেমন এটা হলো, আমি ছোট্ট একটা কোদাল কিনেছি, এটা লাগবে, এটা সংগ্রহ করতে হয়। এটা একটা, এটাকে কি বলে জানি, নিরানি নাকি নিরানি বলে, আমি আসলে নাম ভালো মতো জানি না। এইটা সম্ভবত নিরানি এইটা। আর এইটাকে যাই হোক, গাছপালার গোড়া একটু করে দেওয়ার এইটা একটা ছোট কোদাল আছে। এই সরঞ্জামগুলো আমার আছে, এবার নিছি এবং আমার এই গাছগুলোকেও একটু আটকাই দিতে হবে। আমি এখানে ঝড় বৃষ্টির মধ্যে এগুলো অনেকটা সমস্যার সম্মুখীন হয়ে গেছে, যেটা আমার একটু বেঁধে দিতে হবে। সুন্দর করে আমি যদি বেঁধে দিই, এই যে কত সুন্দর টমেটো হয়েছে, এগুলো যদি আমি এই গাছটা সাথে আটকে দিই, তাহলে এই গাছটার জীবনযাপনও সুবিধা হবে, প্লাস আমার ফলগুলো ভালো থাকবে। আসলে যে কোনো জিনিসের পরিচর্যা তো করতে হবে, এদেরকেও সময় দিতে হবে। এরা বাহিরের পরিবেশে যখন বড় হবে তখন সেটা একরকম, আর আমরা যেহেতু একে লালন পালন করব, আমরা এর কাছ থেকে কিছু উপকার নিব, সেক্ষেত্রে এর যত্ন আমাদের তো অবশ্যই করতে হবে। এর যদি যত্ন না করি তাহলে তো আর আমি ভালো ফল পাবো না। এটা শুধু যত্নই না, শুধু ফল পাওয়াই না, এটা একটা মানসিক স্বস্তি। এই যে বাড়ি থেকে আসলাম, ঘুরে ফিরে আসলাম, অনেক কিছু। এদিকে আমার এখানে বেগুন গাছে বেগুন হয়েছে, অনেকগুলো বেগুন ধরছে। এই হলো মরিচ গাছ, প্রচুর মরিচ হয়েছে। আসলে এখানে প্রচুর মরিচ হওয়া মানে আমার চাহিদা সব মিটে গেছে ব্যাপারটা সেরকম না, কিন্তু এটা মনের চাহিদা মিটছে, আমার মনের খোরাক হয়েছে। এই যে টমেটো, এইটা আমার ধরতে দেখতে ভালো লাগে, একটু খাইলাম। বাজারে আমার অনেক হয়েছে, ডাঁটা শাক হয়েছে। এই যে ডাঁটা শাক আমি একটু অল্প কাটে বেঁচে এখানে। এই একটা ভেন্ডি হয়েছে, 2-4টা হয়, একটু মাছের পাশে দিয়ে দিলে ভালো লাগবে। এই যে প্রচুর ডাঁটা শাক, এই যে এতে কত বড় বড় হয়েছে এখানে। হ্যাঁ, হয়তো আমার একদিনের অথবা হাফ বেলা খাবার হবে, হোক না, তাতে কি। কিন্তু আমি তো ফলাইতে পারছি, এটা সেটাই তো আমার বড়, এটাই তো সবচেয়ে আমার বড় চাওয়া পাওয়া, এর চেয়ে তো বড় কিছু নেই। তো সেই হিসাবে আমি এটা লাগিয়েছিলাম। এই যে আমার আম গাছটা হয়েছে, এই আম গাছটা মূলত লাগাইছি, এটা চারদিকে আমি কিছু বেশি ফেলে দিয়েছি। আবার এখন এই সিজনে অলরেডি আমি এইটার মধ্যেই, আপনারা সব ছাদ বাগান করতে হলে, ছাদ বাগান না শুধু যে কোনো কাজ করতে হলে ওই কাজের দিকে মনোযোগী হতে হবে। আপনার যে কোনো করতে, এই যে রোদ, প্রচন্ড রোদ, কিন্তু এখন দুপুরে রোদ, এই রোদরে কেন আমি নামলাম? আমি তো ছায়াও নামতে পারতাম, আমি তো অন্য সময় করতে পারতাম যে না, আমি তো সব সময় ছায়ার মধ্যেই থাকি, আমি সব সময় আপনার এসির মধ্যে থাকতেছি, এই করতেছি। বাট আপনার একটা মানুষের শরীরে রোদ প্রয়োজন আছে, ঘাম ঝরানো প্রয়োজন আছে। যার শরীরে ঘাম বের হবে না, আমি তো ডাক্তার না, বাট ডাক্তারি মতে ঘাম বের হলে ঘামের সাথে অনেক শরীরের দূষিত জিনিসও বের হয়ে যায়। তাই আপনি ঘাম ঝরাতে হবে মাঝে মাঝে, আপনার সপ্তাহে 1-2 দিন আপনি ঘাম ঝরান। আপনি যাদের ছাদ আছে, যাদের বাগান আছে, তারা বিশেষ করে যাদের ছাদ আছে ঢাকা শহরে বা গ্রামে যারা আছেন, যে যেখানে আছেন, যার যতটুকু জায়গা আছে, সে জায়গায় যদি আপনি একটু সময় দেন, আপনার শরীরে ঘাম ঝরবে। এই যে রোদ, রোদ লাগলে শরীরের ত্বক পুড়ে যাবে, এটা যেমন সত্য কথা, ত্বকটা নষ্ট হয়ে যাবে, তেমনি এই ত্বকটার যে কত উপকার হবে রোদে। হ্যাঁ, সকালে রোদে ভিটামিন ডি আছে। আমি মনে করি যে কোনো, যে সময় আপনি সময় পান সে কোনো সময় আপনি রোদে যাবেন, রোদে যাওয়া উচিত। তাহলে কি হলো, শরীরের ঘামটা বের হয়ে যায়, আপনার পরিশ্রম হয়, আহামরি তো পরিশ্রম, এখানে আমার অনেক কিছু আছে।
ফুল গাছ লাগিয়েছি। ফুল গাছের মধ্যে আবার একটা ড্রামে মিষ্টি আলু গাছ লাগিয়েছি। গত বছর আমি অনেক বড় বড় মিষ্টি আলু পেয়েছিলাম। যেটাই পাই এটা আমি একটু দেখলাম, খাইলাম, বা ভালো লাগলো যে না। তারপরে আমি কিছু গোল আলু লাগিয়েছিলাম, সেখানে উঠেছি। পেঁয়াজ লাগাইছিলাম ড্রামের মধ্যে, আপনাদেরকে দেখছিলাম গোটা ভিডিওতে। পেঁয়াজ হয়েছে। আসলে এটা হইলো একটা দিকে হইলো আপনার কৃষি সম্পর্কে আপনার একটা ধারণা রয়ে গেল যে এই সিজনে এইটা হয়, এই সিজনে এইটা হয়, এইটা করা যায়, এইটা হয়। এটা যেমন একটা নিজেদের চর্চা থাকে। আবার সময়টা কেটে গেল। এই যে রোদ্রে একটু আমি নামলাম, করলাম, এখন আমি ঘাম ঝরাবো। ঘাম ঝরানোর পরে আমি একটু এই ঠান্ডার মধ্যে একটু ফ্যানের নিচে হালকাভাবে একটু গাটা ঠান্ডা করে তারপরে যদি গোসল করে আপনি খাওয়া দাওয়া করে যে রেস্টে যাবেন, বিছনায় যাবেন, আপনার যে ঘুম হবে, আপনি দুইটা ঘুমের ওষুধ খেয়েও ওই ধরনের ঘুম হবে না। এই তো আমার মনে হয় যে এটা প্রত্যেক মানুষের করা উচিত। তো আমিও চেষ্টা করি এটা করার। এই যে দেখো কত বেগুন হয়েছে, এই যে গাছে কি সুন্দর বেগুন হয়েছে। হ্যাঁ, এই বেগুন এখানে কয়টা বেগুন হয়েছে? 4টা 5টা হয়েছে। এটা 4টা 5টার দাম কত? এটা 20 টাকাও হবে না, কিন্তু আমার কাছে এটার মূল্য 500 টাকা। কারণ এটা আমার গাছে হয়েছে, এটা আমি লাগিয়েছিলাম, আল্লাহ সেই গাছে দিছে। আমার দেখতে ভালো লাগছে যে না, এখানে একটা বেগুন হয়েছে। তা আমি কি করবো, ছোট যে গুঁড়ো মাছ আছে, এই মাছের পাশে দুটো বেগুন কুচি কুচি করে কেটে দিব। কেটে দিলেই দেখা গেল যে এই যে এই খাবারটা যে মজা, এটা আলাদা ভাই। এটা আপনি হোটেলে গিয়ে, রেস্তোরাঁয় গিয়ে, বিভিন্ন জায়গায় খেলে ওই মজা পাবেন না। এটা করেই দেখেন, ইনশাল্লাহ সবাই। আমার একটা আনন্দটা মারা গেছে, তো আমি এই টমেটো গাছটাকে আর এখানে রেখে লাভ নেই। প্রত্যেকটা জিনিসই সবাইতে কষ্ট হয়। এখানে অনেকগুলো টমেটো আছে। এই যে এই টমেটোগুলো আমি অবশ্য ছিঁড়ে নিব। এটা আমি এখানে রেখে দিলাম। অনেকগুলো টমেটো হয়েছে। এই যে একবার পেকে গেছে, গাছ পাকা। এই যে এগুলোকে আমি, এটা যেহেতু গাছটা মারা গেছে কাছাকাছি, সেক্ষেত্রে আমি এটাকে তুলে নিই। যেহেতু ঝড়ের দিন, যে কোনো মুহূর্তে বড় ধরনের ঝড় এসে আমার এই মরিচ গাছটাকে ভেঙে ফেলতে পারে। তো ওকে একটু পরিচর্যা তো করতেই হবে, ওকে একটু বাঁচার সুযোগ করে দিতে হবে, যাতে করে ও সুন্দরভাবে বাড়তে পারে। এই যে আমি ওকে একটু এখানে গাছটা আটকাই দেবে ওটার সাথে। দেখি আমার চেরি টমেটো গাছটাও মারা গেছে। ও আমাকে অনেক ফল দিছে অবশ্য। এটাই অবশ্য জীবনের শেষ পরিণতি। আপনার আয়ু যখন শেষ হয়ে যাবে, আপনার কাছ থেকে যখন ফল নেওয়া শেষ হয়ে যাবে, তখন মারা যাবে। এই টমেটো গাছটা, চেরি টমেটো গাছটা আমার খুব যত্ন সহকারে আমি ওকে লালন পালন করছি। এই কত সুন্দর করে আমি ওকে বেঁধে বেঁধে বড় করেছি, বড় উপরে উঠাইছি। ও আমাকে অনেক ফল দিছে, এবং ওর বীজ আমি রেখে দিয়েছি। কিছু টমেটো আমি পাকাইছি, যেটার বীজ আমি রেখে দিয়েছি। ওর প্রজন্মটাকে আমি নষ্ট হতে দেই, যাতে করে আমি ভবিষ্যতেও আমি ওর প্রজন্মটাকে আবার রাখতে পারি, ওকে স্মরণীয় করে রাখতে পারি। সুন্দর করে বেঁধে বেঁধে দিতে হবে। ওকে উপর ওঠা একটু সহজ সাহায্য করতেছি আমি। তো দেখি এই ও আসলে আস্তে আস্তে এই জালের সাথে যদি আমি একটু আটকাই দিই ওকে, তাহলে দেখা গেল যে একদিকে দেখতে সুন্দর লাগবে, একটা দিকে হলো সুন্দরভাবে সে বেড়ে উঠতে পারবে। তা বেড়ে ওঠার জন্য আমি একটু সহযোগিতা করতেছি। আসলে পরিশ্রমের তো বিকল্প কোনো কিছু নাই। যেমন যে যেখানে যে অবস্থায় আছে, যে পরিশ্রম যেখানেই যে কর্ম দিবে, যে চিন্তাটাই করবে, আল্লাহ তাআলা হয়তো বা সেইভাবেই প্রত্যেকটা মানুষকে যা দেয়, পুরস্কার দেয়। যা হয়তো পুরস্কার আল্লাহ তাআলা পুরস্কার দিবে। তো আমি দেখি এইটাকে একটু পরিচর্যা করে দিব। মাটিটা একটু হালকা করে দিতে হবে, যেহেতু ওকে আমি একটু সুযোগ দিছি, সবকিছু সরাই দিছি। সেক্ষেত্রে এটা একটু হালকা করে দিলে আর গোড়াটা একটু আমি তো আসলে কাজগুলো করলাম, অনেক কাজগুলো করলাম। দেখা যাক আমার এই চ্যাপ্টারে আবার এই সাইডে এই যে কবুতরের খাঁচা। আজকে আর কবুতরের খাঁচা পরিষ্কার করতে পারবো না, কারণ এইখানে আমার অনেক কাজ আছে। আজকে আমার বাগানে আরো সময় দিতে হবে, কেন বাগানে আমি একটু সময় না দিলে আজকে আর আমার সময় দিতে পারবো না। সে তো মারা গেছে, এই যে ফল সহ সে মারা গেছে। কিছু গাছ এরকম মারা গেছে, আমি ছিলাম না, আমি হয়তো বা যত্ন করতে পারি নাই।
আমার যত্ন হয়তোবা তার ভালো উপকারে আসে নাই, সে মারা গেছে। ঠিক আছে, আল্লাহ তাআলার হুকুম হয়েছে, এরকমই প্রত্যেকটা মানুষের হুকুম হবে। তার প্রত্যেকটার জীবনযাপনের শেষ সময় নির্ধারণ আছে, তার প্রত্যেকেরই যাওয়ার তালিকা করা আছে। সেটা গাছ হোক, মাছ হোক, পিঁপড়া হোক, যাই হোক না কেন, প্রত্যেকের তালিকা করা আছে কে কখন যাবে। তো এর যাওয়ার সময় হয়েছে, গেছে। আমারও আসলে কষ্ট লাগছে যে হয়তো বা আমি তাকে যত্ন ভালোভাবে করতে পারি নাই, আর নাইলে অন্য গাছের মতো সে আরো হয়তো বা কিছুদিন বেঁচে থাকতে পারতো। দেখা যাক, আল্লাহ ভরসা। আসলে সবসময় তো সবকিছু পারি না, আপনাকে বললাম। আবার এদিকেও সবকিছুই এলোমেলো প্রচুর। এটা আমার মনে হয় অনেক টাইম লাগবে এটাকে রিকভারি করতে, এটা হবে না। এখানে 2 ঘন্টার ভিডিও তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না যে আসলে আমি কি কাজ করতেছি। আজকে আমার মনে হয় মালিয়া আরো একদিন সাজতে হবে, কারণ আমি আসলে এই সাইডে আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই যে আমি আসলে কি কাজটা করেছিলাম এখানে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হলো এই যে আমি এখানে একটা মাচাঙের মতো দিয়েছি, জালটা নিয়ে দিই। এই জালের পরে হলো লাউ গাছ, লাউ গাছের নিচে হইলো এই অন্যান্য গাছ, মরিচ গাছ, তারপরে বিভিন্ন আছে। এখানে আমি এই যে এই গাছটা উঠাই দিছি, এটাকে কি বলে আমার পুঁই গাছটা উপরে উঠিয়ে দিয়েছি। তো দেখা যাচ্ছে যে ভালোই। কেন দিলাম, নিচে একটু ছায়া পড়বে আপনার। এখন তো প্রচুর রোদের দিনও চলে আসছে, এই রোদ পড়লে সেই রোদে যেন নষ্ট না হয় সেজন্য উপরে আবার একটু অন্য গাছ লাগিয়ে দিয়েছিলাম। তো দেখা যাক, আসলে আমি তো অনেক কাজ করব, সব ভিডিও তো আর আমি আপনাদেরকে হয়তো বা দেখাতে পারবো না, কারণ এটা দেখানো সম্ভব না। কারণ কি, এখানে তো কাজ করতে হবে। 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও দেখতে আপনাদের অসুবিধা হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। আপনাদেরকে কষ্ট দিব না, আমি সংক্ষিপ্ত আকারে 10 মিনিট বা 15 মিনিটের একটা ভিডিও দিলাম। আপনাদের যদি ভালো লাগে দেখিয়েন, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার কাছে থাকতে পারেন, আমার চ্যানেলে থাকতে পারেন। হ্যাঁ, আমি আমার জীবনযাত্রায় দেখাই, এখান থেকে হয়তো কারো শেখারও থাকতে পারে। আমি হয়তো বা কাউকে দেখে শিখছি, যেমন আমি আমাকে বেশি শিখছি আমার মাকে দেখে। আমি ছোটবেলা আমি আমার মায়ের সাথে কাজ করতাম, আমার মায়ের বাগানে কাজ করতাম। আমার মায়ের সাথে আমি লাকড়ি নিয়ে আসতাম আমার বাগান থেকে, আমি তাকে কাজে হেল্প করতাম, আমি তার রান্নায় হেল্প করতাম। আমার মা রান্না করতো, আমি চুলার পাশে বসে থাকতাম। আমি দেখে দেখে শিখছি, মায়ের কাছেই সবচেয়ে বেশি কিছু। আমার এই যে গাছপালা, আমার অন্য কিছু সবই আমার এই মায়ের কাছে শেখা। তো আর বাবার কাছে শিখছি, বাবা তো একজন স্কুল মাস্টারের একজন ছেলের, যেমন বাবা আদর্শবান একজন টিচার ছিল, তো সে মানুষকে আদর্শ শিখাইতো, আমি সেই আদর্শটা ধরে রাখার চেষ্টা করছি। এটা আমার বাবার দিক থেকে পাওয়া। আর আমার প্রচুর অর্থ সম্পদ ছিল না, আমি নিরিবিলি এসে ঢাকায় এসে ছোট্ট একটা চাকরি করতাম। সে চাকরিটার পাশাপাশি আমি আমি বাড়তি আয়ের জন্য টিউশনি করতাম, এবং এগুলো করে আমি আমার ঢাকার যতটুকু অ্যাসেট হয়েছে, বাড়ি হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, নাতি আছে, তাদের প্রত্যেকে, মেয়েকে আলাদা ফ্ল্যাট দিয়ে দিছি, ছেলের জন্য করছি, স্ত্রীর জন্য করেছি, আমার জন্য কিছু নাই। আমি এখন, আমার বয়স 50+। আমি মনে করি আমার বাকি জীবনটা আল্লাহর রাস্তায় দেওয়া উচিত, এবং তার সাথেই একটু ভালো যোগাযোগ রাখা উচিত। কারণ কি, এখানে নিজের জন্য তো প্রায় 50 বছর শেষ করলাম, তার জন্য তো বেশি কিছু করতে পারি নাই, তার ইবাদত তো আমি বেশি কিছু করতে পারিনি। তো সেক্ষেত্রে এই স্বল্প সময়ের মধ্যে আমি জীবনটাকে 3টা ভাগ করে নিয়েছিলাম। স্টুডেন্ট লাইফটা একটা, মাঝখানে যে লাইফটা আমি 15 থেকে 20 বছর আমি আয় করব, তাতে যা হয় সেটা আমি করেছি। এখন আমার এই 50 পরে, 50 থেকে 60, 65, 70 কত দিন হয়, বা 2 দিনও হইতে পারে, তা জানি না। এই বাকি জীবনটা আল্লাহর পথেই কাটাবো, অবসর লাইফ কাটাবো। টাকার পয়সার জন্য আর পিছু দৌড়াবো না, ডিটারমাইন্ড হয়ে গেছি যে না, এটা আমার প্রয়োজন নেই। টাকা খুব খুব মানুষের প্রয়োজন, খুবই প্রয়োজন, অনেক প্রয়োজন, কিন্তু এই প্রয়োজনটা মানুষের শেষ হয় না। আজকে আপনার একটা বাড়ি আছে, কালকে মনে চাইবে আরেকটা বাড়ি করতে, পরশুদিন চাইবেন আরেকটা বাড়ি করতে। এই নেশা যেটা দুনিয়ার মোহ, যারা এই দুনিয়ার মোহের মধ্যে আছেন, আমার মনে হয় মোহটা কমাই দেওয়া দরকার।
অন্য অন্য আরেকজনকে জায়গা করে দেওয়া দরকার। সে কারণ আমি যদি 50 বছর একটা জায়গা আটকাই রাখি, তাহলে অন্যরা কি করবে? বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এখানে আয়ের খুব কম, আপনার জায়গা করে দিতে হবে। আপনি যতটুকু আয় করছেন আপনার চলে, আপনি থামেন, আপনার ছেলেকে আপনি স্টাবলিশ করে দেন। আপনি সেই আঁকড়াই ধরে রাখার 70 মরণ পর্যন্ত চাবি আপনার আটকাই ধরার দরকারটা কেন? আমার তো মনে হয় এটা প্রয়োজন। আমি মনে করি না প্রয়োজন আছে। আমি আমার চাবি আমার ছেলে মেয়ে স্ত্রীদের কাছে দিয়ে দিছি, কারণ আমার এগুলো প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, তবে হ্যাঁ, আমি জীবনযাপন করবো কেমনি? আমি আয় যতটুকু করছি সে আয়টুকু নিয়ে, এবং হ্যাঁ টুকটাক কিছু কাজ করতে হবে। একেবারে যে করবো না, ছেড়ে দিলাম মসজিদে গিয়ে বসে থাকবো, ব্যাপারটা না। এই যে ছাদ বাগান করতেছি, এখন বাজার করব, ছেলে মেয়েদেরকে নিয়ে খাবো। হ্যাঁ, তবে আমার আয়ের উৎসটা কি? হ্যাঁ, আমার ছোটখাটো আমি যে এতদিন আয় করলাম সেটাকে ছোটখাটো একটা ইনভেস্টমেন্টে রেখে দেন। সেটা যতটুকু আয় আসবে। আমার এখন দরকার কি? আপনি একটা মানুষ, আমি পার ডে 1000 টাকা কিন্তু খেতে পারবো না, এটা কেউ পারবে না। হ্যাঁ, একজনে 20,000 টাকা খরচ করে আসবে, কিন্তু খেতে পারবে না তো 20,000 টাকা। 20,000 টাকা খাওয়ার তো এবিলিটি নাই। 20,000 টাকা কি খাবে সে? স্বর্ণের ডিম খাবে? সে কি স্বর্ণের ভাত খাবে? রূপর তরকারি খাবে? সেটা না। আপনি পারবেন না। আপনি 20,000 টাকা খেতে পারবেন না। আপনি দেখেন, আপনি হোটেলে কতটুকু খেতে পারেন? ডেইলি আপনি 500 টাকা খান। আমার জন্য 500 টাকার দরকার যদি হয়, তাহলে আমার মাসে 15,000 টাকা হইলে হবে। আদার্স 20,000 টাকা, আমার 20,000 টাকা হইলে হয়। আমি কেন 20 লাখের জন্য বসে আছি? এই 20 লাখের যাদের চিন্তা চেতনা, ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি নেন। একটা পাখি যেমন অল্প আয় করে, আগে তার সঞ্চয় নাই। এই যে আমার এখানে কবুতর পালি, ওরা কে খাওয়াচ্ছে? আল্লাহ তালা খাওয়ালে। আমি ওর খাবার এনে রাখছি, ওরা সকালে দিছি, ও খাইতেছে। তাহলে কে? আপনার এত প্রয়োজন কেন? আমার এত প্রয়োজন কেন? থামতে হবে ভাই, থামতে হবে। আপনি ইচ্ছে করলে সহ বেকা কামাই করে ফেলবো, তারপরে এই বাংলাদেশ থেকে সবকিছু লিয়ে পালাই যাবো, যাইয়া তারপরে মালয়েশিয়া বাড়ি করব, সিঙ্গাপুর বাড়ি করব, কানাডায় বেগমপাড়া করব, আমেরিকাতে টুইন টাওয়ারের পাশে আমার দোকান থাকতে হবে, ওইখানে আমি ছাদে উঠে দুনিয়া দেখতে হবে। নট নেসেসারি। কেন এটা? কেন এরকম মনে হয় ভাই? আজকে মরে যাবেন, ওই টুইন টাওয়ার থেকে 1 সেকেন্ডে আপনার নিচে ফেলে দেবে। ওখানে আপনি 5 মিনিটও রাখবে না, কারণ আপনি লাশ হয়ে গেছেন। চিন্তা করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আমি আমার আরও কাজ আছে। আমি আরও প্রায় 2 ঘন্টা আমার ছাদ বাগানে কাজ করব। সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। এতে কিছু যদি আপনাদের উপকার হয় হলো, আর যদি কেউ ভালোভাবে নিতে পারেন, না নিলে নাই। ওয়াজ নসিহত নাই ভাই দুনিয়াতে, কেউ জন্য কারো ওয়াজ নসিহত প্রয়োজন হয় না। ওয়াজ নসিহত সোজা, সৎ কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, হালাল রুজি খেতে হবে। আর বেশি জমা করাটা কোনো মানুষেরই উচিত না, সুখকর নয়। আজকে আপনি জমা করে রেখে যাবেন, কালকে আপনার 2টা ছেলে মেয়ে আছে, ওরা 2জন আপনার কবরের পাশে দিয়ে একটা মোমবাতিও জ্বালাইবে না ভাই, কিছু করবে না, আপনার পাশেই যাবে না। কবরে বাড়িতে যাইতে হলে তার এসি বাড়ি করতে হবে, তার গাড়ি থাকতে হবে এসির। তারপরে আপনার বাড়িতে দিয়ে কবরে কিসের দোয়া করবে? দোয়াই তো শিকার নাই, দোয়া তো শিখেই নেই। আপনি কিসের দোয়া করবে? কিচ্ছু করবে না, নাথিং। তো প্রত্যেকটা মানুষের ফিরে আসা উচিত, সন্তানদেরকে ভালোভাবে মানুষ করা উচিত, এবং তাদের জন্য বেশি সঞ্চয় করে রাখার দরকার। আমার মনে করি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।